আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন প্রথমে জেনে নিই সংবাদ শিরোনামগুলো। যে 5 কারণে এবারও জিততে পারেন ডোনাল্ড ট্রাম্প। গোপন আলোচনা চলছে চীন এবং ভারতের মধ্যে, কোনো ভবিষ্যৎবাণী করতে রাজি নন জয়শঙ্কর। রাষ্ট্রের হাতে এতিম উইঘুর পরিবারদের যেভাবে ছিন্ন ভিন্ন করছে চীন। 72% ভারতীয় মার্কিনীর ভোট পেতে পারে বাইডেন, বলছে জরিপ। ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বুদ্ধিবৃত্তির পরিচয় দিক আমেরিকা, চাইছে রাশিয়া। সবশেষে থাকছে তালেবানদের লস্করগড় শহর দখলের চেষ্টা ঠেকালো আফগান বাহিনী। এই ছিল শিরোনামে, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে করা আগাম জরিপগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। যেসব অঙ্গরাজ্যে দু দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে সেসব জায়গায়ও বাইডেনের অবস্থা ভালো বলে পূর্বাভাসে বলা হচ্ছে। তহবিল সংগ্রহেও দারুণভাবে এগিয়ে রয়েছেন জো বাইডেন, ফলে শেষ সপ্তাহের চূড়ান্ত সময় পর্যন্ত প্রচারের কাজেও গতিবেগও বেশ ভালোই থাকবে ডেমোক্র্যাটদের। অন্যদিকে নির্বাচন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই, হারতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষক নেট সিলভার তার 538.com ব্লগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে বাইডেন 87% এগিয়ে রয়েছেন বলে উল্লেখ করেছেন। নির্বাচনী জরিপ সংস্থা ডিসিশন ডেস্ক HQ বাইডেনকে 83.5% পয়েন্ট দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম BBC এসব তথ্য জানিয়েছে। আসুন জেনে নেই 5টি কারণ যে কারণে এইবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যেতে পারে। নতুন কোনো অক্টোবর সারপ্রাইজ। 4 বছর আগে গত নির্বাচনের 11 দিন আগে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পরিচালক জেমস কোনি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার করেছিলেন এমন অভিযোগের তদন্ত শুরু করে FBI। এমন কোনো ঘটনা ট্রাম্পকে এবার নির্বাচনে হার থেকে বাঁচাতে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে। তবে তেমন কিছু ঘটেনি এখন পর্যন্ত, উল্টা ট্যাক্স না দেওয়ায় বিড়ম্বনায় পড়েছেন তিনি। এরকম কিছু না হলে এটিও একটি কারণ হতে পারে তার হেরে যাওয়ার, এবং এরকম যদি কিছু হয় তাহলে হয়তো তিনি এটির সুবিধা পেতে পারেন। জরিপগুলো ভুল যদি হয়ে থাকে। বাইডেনের ডেমোক্র্যাট দলের হয়ে প্রার্থিতা নিশ্চিতের পর থেকে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জরিপ গোষ্ঠীগুলো ট্রাম্পের চেয়ে তাকে এগিয়ে রেখেছে। এমনকি যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে সেসব অঙ্গরাজ্যেও বাইডেনকে এগিয়ে রাখা হচ্ছে। জনমত বিবেচনায় এইসব জরিপের ফল দেয়া হচ্ছে, যদিও প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভোটই সব নির্ধারণ করে দেবে। ইলেকটোরালদের ভোটে গিয়ে এসব জরিপ ভুলও প্রমাণিত হতে পারে। তারপরে রয়েছে চূড়ান্ত বিতর্কে ভালো করতে পারলে। প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করতে পারেননি, সেটা সবাই বলছে। এবার বলা হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে উপশহরীয় এলাকায় বসবাসকারী নারীরা এবারের ভোটে বড় ভূমিকা রাখবে। সেক্ষেত্রে বিতর্কে ট্রাম্পের উদ্ধত্যপূর্ণ আচরণ ওই নারীদের কাছে ভালো লাগার কথা নয়। এরপরও আগামী বৃহস্পতিবার 22শে অক্টোবর তৃতীয় ও চূড়ান্ত বিতর্কে যদি ট্রাম্প অসাধারণ পারফরমেন্স দেখাতে পারেন তাহলে হয়তো মোড় ঘুরতে পারে। এদিকে দ্বিতীয় বিতর্ক বাতিল হয়ে গেছে। এরপরে রয়েছে মোড় ঘোরানো অঙ্গরাজ্যের ফল। আগাম জরিপগুলোতে পিছিয়ে থাকলেও ট্রাম্প প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে যদি কিছুটা ভালো করতে পারেন ফল কিন্তু ঘুরে যেতে পারে। গতবার মিশিগান ও উইসকনসিনে অল্প ব্যবধানে জয় পান ডোনাল্ড ট্রাম্প। এবারে দুটি অঙ্গরাজ্যে ট্রাম্পের অবস্থান ভালো নয় বলে জরিপ বলছে। পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটে নিজেকে এগিয়ে নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প। জনগণের ভোটের চেয়ে ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্পের অবস্থান কিছুটা ভালো বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের দখল নিতে হলে 538 ইলেকটোরাল ভোটের 270টি পেতে হয়। তবে দুজনই যদি 269টি করে ইলেকটোরাল ভোট পান সেক্ষেত্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভের কাঁধে সিদ্ধান্ত নেওয়ার দায় বর্তায়। স্বভাবতই ট্রাম্প সেখানে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। বাইডেনের এলোমেলো বক্তব্য বা বাইডেন যদি এলোমেলো হয়ে যান। নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত ভালো করছেন জো বাইডেন, তবে শেষ সময়ে এসে যদি তিনি গুলিয়ে ফেলেন বা কিছুটা এলোমেলো হয়ে পড়েন সেখানে নিশ্চিতভাবেই সুবিধা পাবেন ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে ট্রাম্পের প্রচারে বিরতি পড়লেও বাইডেন টানা কাজ করেছেন, এতে অবসাদ পেয়ে বসতে পারে 77 বছর বয়সী ডেমোক্র্যাট বাইডেনকে। এইসব কারণগুলো যদি কোনো একটি বা দুটি ট্রাম্পের পক্ষে যায় হয়তো তার জেতার সম্ভাবনা থাকতে পারে, না হলে ট্রাম্প এবার নির্বাচনে হারার সম্ভাবনাই বেশি। আলোচনা ও আগ্রাসন দুটোই কার্যত একসঙ্গে চালায় চীন।
সামরিক ও কূটনৈতিক আলোচনার মধ্যেই যেমন পূর্ব লাদাখে নজিরবিহীনভাবে গুলি চালিয়েছে চীন বাহিনী, ফলে বেইজিংকে নিয়ে ভবিষ্যৎবাণী করাটা খুব কঠিন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সেই দিকে ইঙ্গিত করে বললেন, আলোচনা চলছে, কিন্তু চীনকে নিয়ে আগাম কোনো মন্তব্য করা যাবে না। আলোচনার বিষয়বস্তু গোপনীয় বলেও মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী। 14 জুন গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের পর সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার পর পূর্ব লাদাখে স্থিতাবস্থা ফেরাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে একমত হয়েছিল নয়াদিল্লি এবং বেইজিং। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছিল, কিন্তু আলোচনার প্রক্রিয়ার মধ্যেই 30 অগস্ট থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কয়েকবার গুলি চালিয়েছে চীন বাহিনী। মস্কোয় ভারত চীন প্রতিরক্ষামন্ত্রী স্তরের বৈঠকেও সমঝোতার বার্তা দেওয়া হয়েছিল। তারপরেও লাদাখ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন, ভারতও তার জবাব দিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার 7ম দফা সামরিক স্তরে বৈঠক হয়েছে। পরের দিন ব্লুমবার্গ ইন্ডিয়া ইকোনমিক ফোরামে বুধবারের বৈঠক নিয়ে মন্তব্য করতে চাইলেন না জয়শঙ্কর। বিদেশমন্ত্রী শুধু বললেন, আলোচনা চলছে, ওয়ার্ক ইন প্রগ্রেস। আমার প্রথম নীতি হলো যেটা এখনো চলছে তা নিয়ে আগাম মন্তব্য না করা। তারপরেও এ নিয়ে জোরাজুরি করায় তিনি বলেন, নয়াদিল্লি ও বেইজিং এর মধ্যে এমন কিছু আলোচনা চলছে যা গোপনীয়, দেখা যাক এটা কিভাবে কাজ করে। সীমান্তে আগ্রাসনের পাশাপাশি মাঝে মধ্যে লাদাখ নিয়ে গরম গরম বিবৃতি দিতেও অভ্যস্ত বেইজিং। গত বছরের অগস্টে জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে সেই অনুযায়ী সংবিধান সংশোধন করেছে নয়াদিল্লি। সেই পদক্ষেপে গোড়া থেকে আপত্তি তুলেছে শি জিনপিং এর সরকার। কয়েকদিন আগে তারা আবার হুঙ্কার ছেড়েছে, লাদাখকে আইনিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে ভারত। পাল্টা নয়াদিল্লিও জানিয়ে দিয়েছে, লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীনের মত প্রকাশের কোনো অধিকার নেই। সুতরাং আলোচনায় বোঝাপড়া বা ঐক্যমতে পৌঁছালেই যে চীনের উস্কানিমূলক বিবৃতি বা আগ্রাসন থেমে যাবে, বেইজিং এর উপর তেমন আস্থা ভারতের নেই। এমনকি দ্বিপাক্ষিক স্তরে আলোচনার প্রক্রিয়ার মধ্যেও যে পরিস্থিতি আবার বিগড়াবে না, সেটাও নয়াদিল্লি বলতে পারছে না। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চীনা বিদেশমন্ত্রীর বৈঠকে সেনা সরানোর সিদ্ধান্ত হলেও এখনও 4 মের আগের স্থিতাবস্থা ফেরেনি। রোববার চীনের তরফে এমন প্রতিশ্রুতি ভঙ্গ ও পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণের কারণেই জয়শঙ্কর আগাম কোনো মন্তব্য করতে চাননি বলে মত কূটনৈতিক পর্যবেক্ষকদের। জুমরাত দাউতের 3 সন্তানের জন্য শুক্রবার মানেই আতঙ্কের দিন। এই দিনটিতে স্কুলে গিয়ে সরকারি কর্মকর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয় তাদের। তদন্তকারীরা শিশুদের কাছে তাদের বাড়ির বিষয়ে জানতে চান, ঘরে তাদের বাবা মা নামাজ পড়ছেন কিনা, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বলছেন কিনা, এ নিয়ে প্রশ্ন করা হয় শিশুদের। কোনোটার জবাব হ্যাঁ হলেই পরিবারকে পাঠিয়ে দেওয়া হবে তথাকথিত ভোকেশনাল ট্রেনিং সেন্টারে। চীনের জিনজিয়া অঞ্চলে উইঘুর মুসলিমদের সঙ্গে ঠিক এমনই আচরণ করা হচ্ছে বলে এক প্রতিবেদন জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। জুমরাত দাউতের ভাষ্য অনুসারে জিনজিয়াংয়ে উইঘুরদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়, এতে বড়দের মতো ভুক্তভোগী হচ্ছে শিশুরাও। প্রতি সোমবার নিজেদের শিশুদের উঠানে নিয়ে চীনের জাতীয় পতাকা উত্তোলন দেখানো বাবা মায়েরা উচিত। সেটা তীব্র শীতই হোক বা কড়া রোদ্দুর, পতাকা দেখানো বাদ দেয়া যাবে না। সেটি দেখার সময় সবাইকে উৎফুল্ল থাকাও বাধ্যতামূলক। আবার শুধু নিজেদের আচরণে খেয়াল রাখলে চলবে না, নজর রাখতে হবে আশেপাশের আরও 10টি পরিবারের উপর। কারো মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টির চিহ্ন দেখলেই জানাতে হবে সরকারি কর্মকর্তাদের। দাউদ জানান, তিনি গত বছর সন্তানদের দিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর আগে 2 মাস এ ধরনের একটি ক্যাম্পে বন্দী ছিলেন। তার অপরাধ ছিল পাকিস্তানে থাকা স্বামীর সঙ্গে ফোনে কথা বলা, কয়েক বছর আগে পাকিস্তানে যাওয়া এক বিদেশির কাছ থেকে অর্থ নেওয়া এবং মার্কিন ভিসা পাওয়া। এনআরই জানান, তাকে এমন একটা কক্ষে রাখা হয়েছিল যেখানে ভিড়ের কারণে এক পাশ ঘিরে ঘুমাতে হতো। সন্তানদের ভয় ছিল প্রতি শুক্রবারে জিজ্ঞাসাবাদে ভুল কিছু বললেই তাকে হয়তো আবার ওই অবস্থায় ফিরে যেতে হবে। ইকোনমিস্ট বলছে, গত 3 বছর ধরে জিনজিয়াংয়ের বন্দি শিবিরে অন্তত 10 লক্ষ উইঘুর যে দুর্দশায় রয়েছে তা ব্যক্তি পর্যায়ে প্রমাণ করা এক প্রকার অসম্ভব। অঞ্চলটি পরিদর্শনে যাওয়া বিদেশি সাংবাদিকদের সারাক্ষণ নজরদারিতে রাখা হয়, ফলে তাদের সঙ্গে কথা বলা স্থানীয়দের জন্য বিপদের কারণ হতে পারে। এরপরও বেশ কিছু সরকারি নথিপত্র ও প্রত্যক্ষদর্শীদের দেয়া প্রমাণে এটা নিশ্চিত যে সেখানকার পরিস্থিতি নিয়ে জুমরাত দাউতের বক্তব্য শুধু বিশ্বাসযোগ্যই নয়, নিয়মিত ঘটনাও বটে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৭২% ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ভোট পেতে পারেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন মাত্র 22% ভোট। বুধবার প্রকাশিত একটি জনমত জরিপের ফলাফলে এমন আভাস পাওয়া গেছে। এই জরিপটি করেছে ইন্ডিয়ান আমেরিকান অ্যাটিটিউড সার্ভে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের 936 জন নাগরিকের উপর এই জরিপ পরিচালনা করা হয়। সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বরের 1 থেকে 20 তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়। ভোটের সময় ঘনিয়ে আসলে সমর্থনের হারও বদলে যেতে পারে। ফলে সিংহভাগ ভারতীয় মার্কিন নাগরিক যে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন এই ব্যাপারে তাদের কোনো সংশয় নেই। জরিপের ফলাফলে উঠে এসেছে, প্রায় 72% ভারতীয় মার্কিনী ভোটার তাদের সমর্থন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানাতে পারেন। তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট পেতে পারেন 22% ভোট। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মার্কিনীদের কাছে দুদেশের সম্পর্কের বিষয়টি অগ্রাধিকার পাবে। ট্রাম্পকে পছন্দ না করলেও শুধু তাকে ঠেকিয়ে দেওয়ার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হোক চান না তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু, মহান নেতা বলে অতীতে একাধিকবার অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচকদের দাবি, হাউডি মোদি অনুষ্ঠানে ট্রাম্পের হয়ে প্রচার সেরে এসেছিলেন মোদি। তখন তিনি বলেছিলেন, আগামীবার ট্রাম্প সরকার একইভাবে মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের মাধ্যমেও ভারতীয় মার্কিনীদের বার্তা দেওয়া হয়েছিল। ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসার আগ মুহূর্তে রাশিয়া বলেছে, আগামী 18 অক্টোবরের পর থেকে আমেরিকা বুদ্ধিবৃত্তিক আচরণ করবে বলে মস্কো আশা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারভ বৃহস্পতিবার মস্কোয় বলেছেন, তার দেশ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই সংক্রান্ত 2231 নম্বর প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চাই। ওই প্রস্তাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে, 2020 সালের 18 অক্টোবর ইরানের উপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে। মার্কিন সরকার গত কয়েক মাস ধরে ইরানের উপর থেকে এই নিষেধাজ্ঞা উঠে না যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছেন, মার্কিন সরকার 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। কাজে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো অধিকার আমেরিকার নেই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার কাজে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব ব্যবহার করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগড় দখলের তালেবানদের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশটির সরকারি বাহিনী। এবছর মার্কিন বাহিনীর সঙ্গে একটি শান্তি চুক্তি হওয়ার পর তালেবানদের দ্বারা এই প্রথম বড় কোনো আক্রমণ সংঘটিত হলো। জি নিউজের এক খবরে বলা হয়, হেজ-ই মোহাম্মদ গ্রুপের জঙ্গিদের বিশাল দল হেলমান্দ হামলা চালানোর আগে তালেবান শিবিরে জড়ো হয়েছিল। এরপর গ্রুপটির কয়েকশো জঙ্গিকে তালেবানদের সহযোগিতায় আফগান সিকিউরিটি ফোর্সকে আক্রমণ করতে দেখা যায়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবানদের সন্ত্রাসী শিবিরে জইশ-ই-মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলেও খবরে দাবি করা হয়। যেসব এলাকায় তালেবানদের সঙ্গে সংঘর্ষ চলছিল সেগুলির বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে গত সপ্তাহে সোমবার হামলা চালিয়েছিল আফগানিস্তানের অবস্থানরত মার্কিন বাহিনী। আফগানিস্তানে মার্কিন বাহিনীর মার্কিন মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেন, তালেবান যোদ্ধাদের আক্রমণ থেকে আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের সেনাদের রক্ষায় মার্কিন বাহিনী 2 দিন ধরে ইউএস তালেবান চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে হেলমান্দে বেশ কয়েকটি তালেবান লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞর মতে, তালেবানরা ব্যর্থ হওয়ায় হেলমান্দে একটি টার্নিং পয়েন্ট হবে। আফগান বাহিনী প্রমাণ করেছে তারা এএনডিএসএফ এর সহায়তায় মার্কিন সমর্থন ছাড়াই তালেবানদের বিরুদ্ধে লড়াই করতে পারে। বন্ধুরা, এই ছিল এখনকার সংবাদে। আশা করি আপনাদের সংবাদটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন, সংবাদটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।